ড্রাইভ করছে। গাড়ি থেকে মিম নেমে আসে। মীরা বসে থাকে গাড়িতে। কয়েকটি ভবন আছে এই ক্যাম্পাসে, সবগুলো প্রায় একই রকম। মিম রাফসানকে ফোন করে না। তিথি মিমকে দেখা মাত্রই রাফসানকে জানিয়ে দেয় মিম ক্যাম্পাসে এসেছে। রাফসান আসছিল তার কাছে। এর মধ্যেই মিম রাফসানের কথা জিজ্ঞাসা করে এক ছেলের কাছে। ছেলেটা নিলয়। তাকিয়ে আছে মিমের দেহের দিকে। নেশাগ্রস্ত চোখে মিমকে দেখেই যাচ্ছে। রাফসানের কথা শুনতে ওর মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে। খপ করে মিমের হাত ধরে ফেলে। তোরা ওই মাস্টারের কাছে কি পাইছিস বলতো? তোদের সেক্সি ফিগার কি ওই মাস্টার একাই ভোগ করবো নাকি? আমাদেরও তো অধিকার আছে। শক্ত করে চেপে ধরেছে মিমকে। মিম নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে। নিলয়ের শক্তির সাথে পেরে উঠছে না। ধস্তাধস্তিতে মিমের বুকের কাপড় সরে যায়। নিলয় তাকাতে পারে না। নিলয়ের বুকের উপর প্রবল স্রোতের গতিতে আঘাত করে রাফসানের পা। ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে নিলয়। মুখ ভরে রক্ত বমি করে ফেলে সেখানেই। গাড়ি থেকে নেমে আসে মীরা। রাফসান মিমের শাড়ির আঁচল তুলে দেয় বুকে। কুচি নষ্ট হয়ে গেছে, ঠিক করে দিচ্ছে। মাসুদ ঘটনা দেখে চলে আসে রাফসানকে কভার দিতে। নিলয়ের দুই বন্ধু পিছন থেকে রাফসানকে আঘাত করবে। তাদের সামনে এসে দাঁড়ায় মাসুদ আর তিথি। বুকে মুখে আঘাত করতেই তারাও পিছু হাঁটে। মুখ থেকে রক্ত নিয়ে বসে আছে নিলয়, সাথে তার বন্ধুরা। একজন মোবাইল বের করে নিলয়ের বন্ধুদের ফোন দেয়। রফিক, কোথায় যাচ্ছিস? নিলয়কে ক্যাম্পাসে মারছে কেউ। ফোন কেটে দেয় নিলয়ের বন্ধু। রফিক তড়িঘড়ি করে ক্যাম্পাসে ঢুকে তাদের স্টুডেন্ট গ্যাং নিয়ে। রাফসান মিমকে সাইডে সরিয়ে দেয়। মাথা নিচু করে দাঁড়ায়। শার্টের স্লিপ উপরে তুলে নেয়। রাগে স্তব্ধ হয়ে আছে রাফসান। মাসুদ রাফসানের স্তব্ধতা বুঝতে পারে। তিথিও বুঝতে পারে ভয়াবহ কিছু হবে তাদের সাথে। গেটের বাহিরে থেকে রফিক তার গ্যাং নিয়ে ক্যাম্পাসে ঢুকে রাফসানকে ঘিরে ধরে। রাফসানের ক্ষোভ নিলয়ের উপর। রফিক তার গ্যাং ধুলোয় মিশে যাবে রাফসানের হুঙ্কারে। ট্রেনিং প্রাপ্ত কলিং মিশন রাফসান। অন্তরে বিষাক্ত তেজ জ্বলে উঠলে নেভানোর জন্য বলি চড়াতে হয়। মিম গাড়ি নিয়ে আসছে। সেই গাড়ির পিছনের সিটে নিচে রাফুর সে তারওয়াল বের করে নেয় হাতে। অদ্ভুতভাবে তাকিয়ে আছে ক্যাম্পাসের সবাই। জড়ো করেছে সবাই দূরত্ব বজায় রেখে। তিথিকে ইশারা করে রাফসান সরে দাঁড়াতে। মাসুদ রাফসানের বাধা হয়ে দাঁড়ায় না। রফিক হামলা করে তার গ্যাং নিয়ে। কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না কেউ। গ্যাংয়ের সবাই আহত, হাত পা ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে মাটিতে। রক্তমাখার তারোয়াল হাতে দাঁড়িয়ে আছে রাফসান। অবাক দৃষ্টিতে তাকিয়েছে ক্যাম্পাসের সবাই। মীরা হাতে তালি দিচ্ছে। বাবার কাছে নিজের অনেক গল্প শুনেছে সে। বাজে লোকদের কিভাবে সে শায়েস্তা করত, আজ দেখছে তাই হাতে তালি দিচ্ছে। নিলয়কে মীরা আগেও দেখেছে। বাজে লোক। মীরা রাফসানের দিকে তাকিয়ে বলল, বাবা, ওই তো বাজে লোকটা আমাকে নিয়ে গিয়েছিল, ভয় দেখিয়েছিল, ওই লোকটাকে পিটাও। সবার দৃষ্টি মীরার দিকে। ছোট্ট মেয়ে কতটা সাহসী তা দেখে অবাক মিম। বাবার রক্ত যে বইছে তার শরীরে। হঠাৎ পুলিশের আগমন। রাফসানের হাত থেকে তারওয়াল নিয়ে নেয় একজন। হাত করা পরিয়ে দেয় তাকে। আহত সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তারা। রাফসানকে নিয়ে যাবে এখন। মিমের সামনে এসে দাঁড়ায় রাফসান। ভালোবাসি তোকে, তোর অপমান সহ্য হবে না আমার। তোর জন্য কারো জীবন নিতে দিতে হবে না, জীবন দিব না। কেননা আমি জীবন দিলে তোকে কে ভালোবাসবে রে পাগলি? চিন্তা করিস না, তিতির সাথে যাস, আমি আসছি কিছু সময় পরে। মীরার খেয়াল রাখিস। পুলিশের সঙ্গে যাচ্ছে রাফসান। পিছু নিয়েছে মাসুদ। নীরয় বসে আছে রক্তাক্ত মুখে। রুবি এসে তার পাশে বসে। ফিসফিস করে বলে, যার জন্য তোকে আজ পুরো ক্যাম্পাসের সকলের কাছে মাথা নত করতে হয়েছে, তাকে জীবিত রেখে লাভ কি? চল তাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলি। নীলয় চুপ করে বসে আছে। রুবি আবার বলে, তোর এ অপমানের প্রতিশোধ নিতে হবে। ছেলেটা কে? কি তার পরিচয় জানতে হবে। ধুর নিলয়, তুই কি ভাবছিস রাফসানের ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ, রাফসান স্যার কোনো সাধারণ মানুষ হতে পারে না। তার ফাইটিং স্কিল দেখেছিস? একজন গ্যাংস্টার। ভাই, তুই কি ভয় পাচ্ছিস? ভয় আর আমি? তাহলে মিমকে সরিয়ে ফেলি। তোর লাভ কি মিমকে মেরে ফেলে? আমার সব কিছু তোকে কৈফত দিতে পারবো না। তুই শুধু আমার কাজ করবি, বিনিময়ে তোকে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল গ্যাংয়ের সাথে পরিচয় করিয়ে দিব, সাথে কজও দিব। হা হা হা,
তোর সাথে যদি আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক থাকে তাহলে তুই আমাকে বলছিস কেন মিমকে মারার কথা? অপমানের ক্ষোভে তুই তাকে ভয়ঙ্কর মৃত্যু দিতে পারবি, আর মিম যতটা কষ্ট পাবে ততটা সুখী আমি হব। মিমের মৃত্যুর সাথে তোর সুখের কানেকশন কি? তুই আমার কাজ করবি নাকি? মিমকে তো আমি আলাদাভাবে দেখে নিব। আগের আফসানের ব্যাকগ্রাউন্ড। তোর যা খুশি কর, কাপুরুষ একটা। রুবি উঠে চলে যায়। নিলয়ের শরীরে আগুন জ্বলছে। রুবির শেষ কথা কাপুরুষ শব্দটা ইগো হাট করে। মনে মনে প্রতিজ্ঞা করে, মিমের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই রাফসানের কথা ভাববো। ওদের বাঁচতে দেওয়া যাবে না। বাঁ হাতের তালু দিয়ে মুখে রক্ত মুছছে নিলয়। রাফসানকে থানায় নিয়ে আসা হয়। সাব ইন্সপেক্টর আহাসান তাকে একটা কাঠের চেয়ারে বসিয়ে নিজের রুমে চলে আসে। কনস্টেবল রাফসানের নামে এফআইআর লিখছে। সেই মুহূর্তে থানা কাঁপিয়ে হর্ন বাজিয়ে থানাকে ঘেরাও করে 10টি কালো গাড়ি। 3জন উকিল রাফসানের জামিননামা নিয়ে হাজির। উকিলদের পিছে মাসুদ। রাফসান মাসুদের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে তৃষ্ণা পেয়েছে। মাসুদের পকেট থেকে সিগারেট নিয়ে আগুন জ্বালায় রাফসান। সিগারেটের নিকোটিনে বদলে গাঁজার পাতা ভরা ছিল। ধোঁয়া ছড়াতে সমস্ত থানায় গন্ধে ঝাঁঝালো হয়ে ওঠে। সাব ইন্সপেক্টর আহাসান গন্ধের উপস্থিতি টের পেয়ে বেরিয়ে আসে। রাফসান সিগারেটের দম ফেলছে। পিছনে 3জন উকিল দাঁড়িয়ে আছে। কয়েকজন ক্যাডার বাহিরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। আহাসান সাহেব উকিলদের চিনতেন। এরা ব্ল্যাক ড্রাগনের পার্মানেন্ট উকিল। কি ব্যাপার আপনারা এখানে? উকিলদের উদ্দেশ্যে কথাটা বললেন আহাসান সাহেব। তাদের মধ্যে একজন রাফসানের জামিননামা বের করে আহাসান সাহেবের হাতে দেন। আহাসান সাহেব বললেন, কার জামিননামা এটা? হাতের ইশারা দিয়ে রাফসানকে দেখিয়ে দেয় তারা। আহাসান সাহেব কাগজটা হাতে নিয়ে দেখতে থাকেন। হঠাৎ চোখ দুটো বড় বড় হয়ে যায় তার। রাফু নামটাতে আটকে যায়। কনস্টেবলের হাত থেকে এফআইআর নিয়ে ছিঁড়ে ফেলে নিজেই। সরি স্যার, ভুল হয়ে গেছে। রাফসান উঠে দাঁড়ায়, সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিষে দেয়। হাত করা খুলে দেয় আহাসান সাহেব নিজেই। রাফসান চুপচাপ বেরিয়ে আসে থানা থেকে। থানা থেকে বের হতে গাড়ি থেকে একজন ক্যাডার ফোন হাতে, বস, বড় স্যার লাইনে আছে। বড় স্যার রাফসানের বাবা। রাফসান ফোন নেয় তার কাছ থেকে। কেমন আছো বাবা? তুই কেমন আছিস রাফু? অন্ধকার জগৎ ছেড়ে ভালোই আছি। তুই ভালো থাকলেই আমরা ভালো থাকা। এতটুকুই? বৌমা আর নাতনিকে দেখতে ইচ্ছে করছিল খুব। চলে এসো আমার বাসায়। আমি বের হতে পারছি না। কেন, কি হয়েছে তোমার? আমার অন্ধকার সাম্রাজ্যের আলো নিভে যাওয়া শত্রুর সাহস বৃদ্ধি পেয়েছে। আমার ব্ল্যাক ড্রাগনের উপর নজর পড়েছে কালো ছায়ার। বাবা, তুমি তৈরি করছো এক সাম্রাজ্য, সেটা তোমার হুঙ্কারই চলবে, তবে ভেঙে পড়লে চলবে না। আমার সাম্রাজ্যর নক্ষত্র তোর হুঙ্কার ছিল, সেটা নিভে গেছে। বাবা, রাখছি। ভালো থাকিস, সময় করে একটু আসিস। রাফসান দ্বিতীয় কথা বলেনি। ফোনটা দিয়ে চলে আসছে রাফসান। বাসায় যেতে হবে। মিম রেগে আছে। মাসুদ রাফসানের পাশে এসে দাঁড়ায়। রাফসান মাসুদের কাঁধে হাত রাখে। তুই বাংলাদেশে কি করছিস? তোর মৃত্যুর সংবাদ শুনছিলাম, বিশ্বাস হয়নি, তাই চলে এসেছি। বেঁচে আছি? চলে যেতে পারিস। আমি যতটুকু জানি তোর উপর বিপদ ছায়া ঘুরছে। রাফু এখন অন্ধকার জগতের এক মৃত ব্যক্তির নাম। সবার কাছে মৃত হলেও মানুষটা জীবিত। আর তুই জানিস অন্ধকার জগতে মৃত মানুষেরও কত শত্রু। আমি কাউকে সুখী রাখার প্রতিজ্ঞা করেছি। অন্ধকার জগৎ তোকে সুখী রাখবে না রে। তোর বিজনেস কেমন চলে? রাফসান কথার টপিক চেঞ্জ করার জন্য মাসুদের ব্যবসায়ের কথা জিজ্ঞাসা করে। মাসুদ আনমনে অন্যদিকে তাকায়। এদেশে ড্রাগস সাপ্লাইং হচ্ছে এখন ভরা বাজারে। আর গোল্ড, ডায়মন্ড? এটা আজীবন থাকবে। বেশ ভালো, থাক, চললাম আমি। চলে যেতে চাই রাফসান। পিছন থেকে মাসুদ বলে ওঠে, তোর সাম্রাজ্য ড্রাগসের আমদানি হচ্ছে, তুই কিছু করবি না? আমার সাম্রাজ্য ওটা নেই এখন। আমার সাম্রাজ্য মিম, মীরা। চলে যায় রাফসান। মাসুদ দাঁড়িয়ে থাকে। বাসায় ফিরে রাফসান। মিম বসে আছে বিছানার উপরে। মীরার সাথে তিথি খেলছে। রাফসানকে দেখেই মীরা দৌড়ে আসে তার কাছে। মীরার কপালে চুমু খেয়ে বাথরুমে ঢুকে রাফসান। রাফসান ফ্রেশ হয়ে মিমের সামনে আসছে অপরাধী হয়ে। তিথি মীরাকে নিয়ে অন্য রুমে চলে আসে। তিথি পরিস্থিতি বোঝে।
এমন জায়গায় মীরাকে না রাখাই ভালো। মিম রাগী চোখে তাকিয়ে আছে। রাফসান নির্বাক হয়ে দেখছে। রাগ কান্না মিশ্রিত মায়াভরা চেহারা। আজ ঠোঁটের নিচে তিলটা ছুঁয়ে দিতে মন চাইছে, কিন্তু কিছু ঘটে যাওয়ার ঘটনা রাফসানকে ছোট করেছে। মিমের সাথে ঘটনায় মিম বুঝতে পারে তাকে কতটা চায় রাফসান। মিম বিছানার উপরে দাঁড়ায়। রাফসান মাথা নিচু করে আছে। হাত দিয়ে রাফসানের মাথাটা তুলে আলতো করে স্পর্শ করে রাফসানের ঠোঁটকে। পৃথিবী শান্ত হয়ে গেছে, চারপাশে সবকিছু নিস্তব্ধ। কোলে তুলে নেয় মিমকে। এ যেন এক সুখের সাগরের সৃষ্টি। মীরা ঘুমিয়ে গেছে। তিথি এসে দাঁড়ায় রাফসানের দরজার সামনে। আকাঙ্ক্ষা জাগে মনে। আমিও তো ভালোবাসি, আমার প্রাপ্য ভালোবাসাটা তার ভালোবাসার মানুষকে দিচ্ছে। সে সুখী, আমিও সুখী, ভালোবাসার মানুষরা সুখে থাক। অনেকক্ষণ হয়েছে দরজার সামনে দাঁড়িয়ে থাকছে, আর সহ্য হচ্ছে না তিথির। চোখ বুঝে পিছিয়ে যায় সে। রুম থেকে বেরিয়ে ছাদে আসে সে। সাদা মেঘের আড়ালে সূর্য উকি ঝুঁকি মারছে। রোদের উত্তাপ নেই এখন। ছাদের এক কোণায় বসে পড়ে সে, পা দুটো ঝুলিয়ে। ছোট ছোট পাথর পাশেই ছিল, হাতে নিয়ে ছুঁড়ে মারছে পাশের ফাঁকা জমির দিকে। মনটা খা খা করছে। একটু জলের প্রয়োজন। যার কাছে চাইবে সেই অন্য কাউকে সাপ্লাই দিচ্ছে। সে শুকিয়ে আছে। তিথি নিজেকে সবসময় শক্ত রাখে, দুর্বল হতে দেয় না। নিয়তির খেলা সব। যাকে ভালোবাসি তার সুখী কামনায় নিজেকে উৎসর্গ করে দিয়েছি, এই তো ভালোবাসার প্রতিদান। আমার ভালোবাসার শেষ চুম্বন রাতের ঘোর অন্ধকারের স্বপ্নের তরে সীমাবদ্ধ থাকে। আমি সেটুকুতেই সন্তুষ্ট। আমার স্বপ্ন দেখা অধিকার আছে। ভালোবাসার মানুষটার পাশে থেকে তাকে রক্ষা করার সাহস আছে। আমি দুর্বল নই। আমি আমার ভালোবাসা রক্ষা করেছি, ভালোবাসার মানুষটার ভালোবাসা রক্ষা করেছি। তাকে নিজের করে না পেয়েও অনেক বেশি কিছু পেয়েছি। হাতের পাথরগুলো শেষ, আবার মুঠো ভরে নেয় পাথরে। এবার শূন্যের দিকে ছুটছে, নিজের কাছেই ফিরে আসে। মোবাইলে রিং বাজে তিথির। মিম ফোন করেছে, বাসায় যেতে হবে। তিথি ফোন রিসিভ না করে বাসায় চলে রুমে চলে আসে। মিম মাত্র বাথরুম থেকে বেরিয়েছে। রাফসান এখনো বাথরুমে। তিথিকে দেখে মিম বলল, তিথি, তোমার কি কষ্ট হচ্ছে এখানে? না ভাবি, কষ্ট হবে কেন? মীরার সাথে ভালোই লাগছে। পাশে যাচ্ছ কখন? মিমের এই কথা যেন তিথির বুক ছেদ করে বের হয়ে গেছে। রাফসানের থেকে দূরে যাওয়ার ভয়। এই তো ভাবি, চলে যাব। এমন সময় রাফসান বাথরুম থেকে বেরিয়ে আসে। কোথাও যাওয়ার দরকার নেই তিথি, তুমি মীরার সাথেই থাকবে বাসায়। তিথির চোখ ছলছল করছে, কিছু বলতে পারছে না মুখ ফুটে। দাঁড়িয়ে গিয়ে রাফসানকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার। শক্ত করে চেপে ধরে বলতে ইচ্ছে করছে, রাফসান ভাই, আপনাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু পরিস্থিতি ভিন্ন। তিথি কিছু বলতে পারছে না। মিম বলল, হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। মীরা কাউকে পাবে খেলার জন্য। আমারও কথা বলার মানুষ হবে একজন। কি বলো তিথি, থাকবে তো? তিথি চুপ ছিল কতক্ষণ। মুখ ফুটে কিছু না বলতে পারায় মিম আবার বলল, স্বামী রাগ করবে নাকি? বিয়েই করিনি, স্বামী আসবে কোথা থেকে? দ্রুত গতিতে জবাব দিল তিথি। মিম বলল, বিয়ে করনি কেন? কাউকে ভালোবাসি। ও মা, বলো কি? হ্যাঁ ভাবি। তা সে কে? আছে কেউ। বলা যাবে না? না ভাবি, বলা যাবে না। কেন বলা যাবে না? আমি তার নাম বললে তার ক্ষতি হবে, চাই না তার ক্ষতি হোক। তা তুমি যে তাকে ভালোবাসো সে কি জানে? না ভাবি, ভালোবাসার ইজহার করিনি কখনো। তাহলে কেমন হলো বলো? যদি ভালোবাসো বলেই ফেলো তাকে। আমি ভালোবাসার জন্য ভালোবেসেছি, সেটা প্রকাশ করার বাধ্যবাধকতা নেই। বাহ, ওয়ান সাইড লাভ। হ্যাঁ ভাবি, মাঝে মাঝে তার বুকের ঘ্রাণ পাই, হাতের স্পর্শ আমার বুক ছুঁয়ে যায়। বাধা দিইনি কখনো, ভালোবেসেছিলাম তখনও। তুমি অদ্ভুত। তিথি তাচ্ছিল্যের হাসি হাসে। মিমের কথার উত্তর দেয়নি। সে চলে আসে মীরার কাছে। মিম রাফসান এক রুমে। শাড়ি পরেছে মিম। কোমরে কাপড়ের আঁচল বেঁধে রাফসানের সামনে দাঁড়িয়ে সে ড্যাব ড্যাব চোখে রাফসানের দিকে তাকিয়ে বলল, এই যে নবাবজাদা, কাজকর্ম তো সব ছেড়ে বসে আছো। সব কাজটা আমাকেই করতে হয়। বিয়ের আগে তো কত কথাই বলতে, এখন ঘোড়ার ডিম দেখাচ্ছ শুধু। আমি কি করলাম? কাচুমাচু করছে রাফসান। সে বুঝতে পারে গত কয়েকদিনের ঘটনার প্রতিশোধ মিম নেবে। প্রথমে মধুর শাস্তি দিয়ে পরে তিতো করালার জুস খাওয়াবে।
ভয়ে তার হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। ওলে আমার বাবুটা কিছু করেনি বুঝি? রাফসানের হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে। মিম তাকে দিয়ে কি করায় সেটাই ভাবছে। এই যে এই এই কি ভাবছো এমন করে? মিমের প্রতিটা কথা এখন তার মস্তিষ্ক ছেদ করে বেরিয়ে যায়। রাফসান মিমের কোমর জড়িয়ে ধরে। বাবুটা তুমি কত কিউট, এমনভাবে বলছো কেন? মিম মীরার খেলনা লাঠি হাতে নিয়ে রাফসানের হাতে ছোট্ট ছোট্ট আঘাত করছে। হাত সরাও বলছি। সরাবো না, কি করবে? কি করব দেখবে? ভেবেছো তুমি মাস্তান তাই রেহাই পেয়ে যাবে? অসম্ভব, হাত সরাও। তড়ি ঘড়ি করে রাফসান মিমের কোমর থেকে হাত সরিয়ে নেয়। কাচুমাচু করছে। চাইলেই জোর করতে পারে মিমের সাথে, তাহলে বিপরীতে আরও ঝামেলায় পড়তে হবে তাকে। সে ভয়ে চুপচাপ সহ্য করছে রাফসান। আন্ডারগ্রাউন্ডের আতঙ্ক সে, সংসারে আতঙ্ক মিম। ভয় না পেয়ে উপায় নেই। এই উঠে দাঁড়াও। বসা থেকে উঠে দাঁড়ায় রাফসান। চলো এখন আমার সাথে। কোথায় যাব সোনাটা? চলতে বলছি চলবে, কোনো কথা নেই। মিম রাফসানকে নিয়ে রান্নাঘরে ঢুকিয়ে দেয়। আজকে সকল রান্না তুমিই করবে। থালা বাসন সবগুলো সুন্দর করে ধুয়ে সাজিয়ে রাখবে। এগুলো শেষ হলে ঘর মুছবে। কি? চিৎকার করে ওঠে রাফসান। মিমের হাতের লাঠিটা রাফসানের দিকে তাক করে বলল, জি জনাব, এগুলো করেন নয়তো বুঝবেন মিম কী জিনিস। রাফসানের মুখে কালো ছায়া ভর করেছে। বিড়বিড় করে বলছে, টাইনি একটা। এই যে মিস্টার, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। না না, আমি তোমাকে কিছু বলিনি, তুমি তো আমার সোনা বউটা। কাজ করো। নাক ছিটকে চলে যায় মিম। রাফসান কাজে মন দেয়। কাজ না শেষ হলে কপালে দুর্ভোগ আছে। নিজের রুমে আটকে বসে আছে রুবি। আকবর হোসেন রাফুর মৃত্যুর পরে নিজের সাম্রাজ্য আরও মজবুত করে নিয়েছিলেন। অন্ধকার জগৎ রাফুর মৃত্যুর সংবাদে আকবরের সাথে হাত মিলিয়েছে। অনেকে বিশ্বাস করে রাফু বেঁচে আছে, তাই আকবরের সাথে হাত মেলায়নি। আকবর তার মেয়েকে বাকি সব কিছুর চাইতে মূল্যায়ন করে বেশি। মেয়ের এমন পরিবর্তন তার কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে তার মেয়ের গুপ্ত দেহরক্ষী সুমনকে ডাকে। সুমন নিলয়ের বন্ধু। রুবির সব কিছু জেনেছে। আকবর হোসেনের সামনে দাঁড়িয়ে আছে সুমন। মাথা নিচু করে বলে, বস, আপনার মেয়ে একজনকে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য মনমরা হয়ে বসে থাকে সব সময়। আপনাকে বলছে না কারণ আপনি পিতা, তার আবদার আপনি ফেলবেন না, কিন্তু সে তার ভালোবাসা আদায় করে নিতে চাচ্ছে। কিন্তু সমস্যা হলো। চুপ হয়ে যায় সুমন। আকবর হোসেন দাঁড়িয়ে গেল। রাগান্বিত চোখে বললেন, সমস্যা কি? আমার মেয়ে কাউকে পছন্দ করেছে, তার কোনো সমস্যা থাকতে পারে না। যা সমস্যা আছে দূর করে দেব আমি। ছেলেটা বিবাহিত। আকবর হোসেন স্তব্ধ হয়ে গেছে। শেষমেশে তার মেয়ে একজন বিবাহিত ছেলের মোহে আকৃষ্ট হয়েছে। ভাবনায় পড়ে গেলেন আকবর হোসেন। সুমন বলল, বস, রুবি ম্যাডাম সেই মেয়েকে হত্যা করার কথা ভাবছি, তার ভালোবাসা আদায় করার জন্য। চিৎকার দিয়ে ওঠে আকবর হোসেন। পুরো বিল্ডিং কেঁপে ওঠে। পরক্ষণে শান্ত হয়ে ওঠে সে। নীরব কণ্ঠে বলল, তাকে তুলে নিয়ে আয়, ভয় দেখা। সে ছেলেকে যেন ডিভোর্স দে, যত টাকা চাই দিয়ে দে, তবুও যেন সে ছেলেকে ডিভোর্স দে। আর যদি এসব করতে না চায় তাহলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যু তার কপালে লিখে দে। জি বস। চলে আসে সুমন। নিজের হাতে পেয়েছে জন 50-এর পাওয়ার। একটু ক্ষমতাতে এসেছে। কোনোভাবে মিমের ছবি সংগ্রহ করে সুমন। নিলয়কে এই বিষয়ে অবগত করলে সে বলে, মাস্টারের পরিবার নিস্তেজ করব আমি। তার জন্য আমার ক্যাম্পাসের সকল আতঙ্ক ধুলোয় মিশে গেছে। আমি তার পরিবারকেই মুছে দিব। ক্রোধে নিলয়ের বিবেক বুদ্ধি শেষ করে ফেলেছে। সুমন তার মালিকের হুমকির গোলাম। মালিক যা বলেছে তাই করবে। বন্ধুকে শুধু ইনফর্ম করেছে। সুমন নিলয় দুই ভাগে ভাগ হয়ে গেছে। একজনের উদ্দেশ্য মাস্টারের পরিবারে শেষ করে ফেলা, অন্যজনের উদ্দেশ্য শুধু ধমকানো। আকবর হোসেন শুধু একটা নিরীহ মানুষের জীবন নিতে চায় না। তার জন্যই ওয়ার্নিং করতে বলা হয়েছে, নতুবা কেস ক্লোজড। সুমনের আগে মাস্টারের স্ত্রীকে তুলতে হবে সেই প্রতিজ্ঞা করে নিলয়। ব্ল্যাক ড্রাগনের বোর্ড মিটিং চলছে। আকবর হোসেন আসছেন পিছন থেকে। আন্ডারগ্রাউন্ডে তার রাজত্ব কম নয় এখন। সেই সব ছোট্টখাটো গ্যাংরা ছিল সবাই আকবর হোসেনের গ্যাং যোগ করেছে। সুগঠন
দেহরক্ষী আকবর হোসেনের চারপাশে। সবকিছু ঠেলে ভিতরে প্রবেশ করে আকবর হোসেন। সামনের মোলায়েম চেয়ারে বসে আছে শহীদ হাসান। তোর কি চুলকানি উঠেছে মরণের? আমার ব্যবসায় হাত ঢুকাস কেন? হাত কাটটা ফালা মুশাহিদা। রাফুর মরণের পরে তোর তেজ এখনও কমে নাই দেখছি। তোর পোলারা আমার উত্তরা ব্যবসায় হাত দিছে। ভালোই ভালোই ছাইরা দে শাহিদ, এখনও সময় আছে। কথাগুলো বলছে আকবর হোসেন। শহীদ হাসান তাকিয়ে আছে, বলছে, তোর ব্যবসা নিরীহ মানুষের জীবন যাচ্ছে। বোমা বাজার এ দেশে চলবে না। সেদিন তোর কারখানা থেকে বোমা বিস্ফোরণে 13 শিশু জ্বলে মরেছে, যার জন্য আমার ছেলে পুলে তোর কারখানা গুড়িয়ে দিয়েছে। তোর চুলকানি কমে নাই দেখতাছি, মরণের এত জলদি কিসে? সবে তো শুরু। শেষ করতে পারবি চুনোপুটি? বলেই পৈশাচিক হাসি হাসে শহীদ হাসান। চারুর ধরায় সে আকবর হোসেনের মুখের দিকে ধোঁয়া ছড়িয়ে বলে, অল্প পানির মাছ সমুদ্র, আসলে সেখানকার শিকারী মাছের শিকার হয়। সমুদ্র শান্ত, এর মানে এই নয় শিকারী শিকার করতে ভুলে গেছে। শিকারী পুঁটি মাছকে সুযোগ দিচ্ছে জীবন বাঁচিয়ে পালিয়ে যেতে। তোকেও সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে, শুধরে যাস। মনে রাখিস, শিকারীর শিকার আছে, তুই নিজেকে শিকারী ভাবিস না, গড়িয়ে যাবি। আকবর হোসেন তাকিয়েছে তার দিকে। কথা বলার সময় চোখ দুটো জলজল করছে। ঘুমন্ত সিংহে ঝাঁঝালো চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে আকবরের শরীরের আগুন জ্বালিয়ে দেয়। ভিতরে কেঁপে ওঠে সে। তার মুখের মধ্যে ধোঁয়া ছেড়ে বেরিয়ে আসে শহীদ হাসান। আকবরের পাওয়ার নেই শহীদ হাসানের শরীরে ফুলের টোকাও দেওয়ার। মাথা নিচু হয়ে গেছে আকবরের। শহীদ হাসান নিচে নামছে। আকবর হোসেনও তার পাশে পাশে নেমে আগে গিয়ে গাড়িতে ওঠে। শহীদ হাসান নিজের গাড়িতে ওঠার আগ মুহূর্তে এক নিয়ন্ত্রণ হারানো ট্রাক এসে আঘাত করে শহীদ হাসানের গাড়িকে। দেহরক্ষী তাকে ধাক্কা দিয়ে গিয়ে নিজেই মারা যায়। বেঁচে যায় শহীদ। মাথা ফেটে গেছে, হাতের কুনুই থেকে রক্ত বের হচ্ছে। চারিদিকে হইচই। ট্রাকের ভিতরে ড্রাইভার ছিল না, রিমোটটা দিয়ে কন্ট্রোল করছে তাকে অন্য কেউ। হাসপাতালে নেওয়া হয় তাকে। খবর পৌঁছে যায় রাফসানের কানে। বাথরুমে মিমের কাপড় ধুয়ে দিচ্ছিল রাফসান। মিম কাজ করাচ্ছে তাকে দিয়ে। সংবাদ পাওয়া মাত্রই বেরিয়ে আসে রাফসান। চোখ ছলছল করছে। দ্রুত গেঞ্জি চেঞ্জ করে নেয় সে। বিছানার নিচ থেকে 9mm বন্দুকটা কোমরে গুজে নেয়। মিম দেখেছে, তিথিও ছিল সামনে। বেরিয়ে আসতে চাইলে পথ আটকায় মিম। তিথিও পাশে দাঁড়ায়। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করেছে, যেতে হবে আমার। রাফসানকে বাধা দেয়নি মিম। তিথি আটকায় তাকে। বস, আপনি যাচ্ছেন? মীরার কি হবে? আমি যাচ্ছি বসের খেয়াল রাখতে। মীরার যেমন রক্ষা করার দায়িত্ব আমার, ঠিক ততটাই আমার বাবার সুরক্ষা আমার উপর। কিন্তু কথা বলতে দেয়নি তিথিকে। রাফসান বলল, তোমার উপর ভরসা এখন। মীরার দায়িত্ব তোমার কাছে রেখে গেলাম কিছু সময়ের জন্য। তিথি কিছু বলল না। রাফসান দরজার বাহিরে বের হয়ে আবার ভিতরে প্রবেশ করে বলল, তিথি, আমি কি ভরসা করতে পারি? রাফসানের মনে কেমন যেন ভয় করতে লাগলো। তিথি জবাবে বলল, আমার সম্পূর্ণ চেষ্টা করব। রাফসান রুমের ভিতরে ঢুকে মীরাকে কোলে নেয়। ফ্রিজ থেকে চকলেট বের করে দেয় মীরাকে। মামনি, স্পেশালি তোমার জন্য এটা, সম্পূর্ণ খাবে। মীরাকে মিমের কোলে দিয়ে বেরিয়ে যায় রাফসান বাবার কাছে হাসপাতালে। সন্ধ্যা তখন। তিথি মীরার সাথে খেলা করছে। মিম তাদের পাশে বসে আছে। তখনই কলিং বেল বেজে ওঠে। অসময়ে কে আসলো বুঝতে পারছে না। তিথি উঠে গিয়ে দাঁড়ায় দরজার সামনে। দরজার মধ্যে ছিদ্র দিয়ে বাহিরে তাকায় তিথি। ডেলিভারি ম্যান আসছে। খাবার অর্ডার করেছিল মিম, সেটাই এসেছে। দরজা খুলতে ভারী রডের আঘাত তিথির মাথা নাড়িয়ে দেয়। দুলিয়ে ফ্লোরে পড়ে যায় সে। কপাল বেয়ে বিন্দু বিন্দু রক্ত গালের সাথে মিশে বয়ে চলেছে ফ্লোরে। টুপ টুপ রক্তের শব্দ তিথি কানকে ভ্রম করেছে। আস্তে আস্তে চোখ বুঝে আসে তিথি। জ্ঞান হারায় সে। সামনে দাঁড়িয়ে আছে সুমন, সাথে কয়েকজন ক্যাডার। হাতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা আর্মস। সাধারণ ক্যাডারদের এইসব অস্ত্র ব্যবহার করতে দেখা যায় না। তিথির মাথায় আঘাত করা ভারী বস্তুটাও দেশের বাইরে থেকে আনা। ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষমতা সম্পূর্ণ অস্ত্র সেটা। মিম তাদের দেখে পালানোর চেষ্টা করেনি, মীরাকে আঁকড়ে রেখেছে। একবার তার মনে হয়েছে এক্ষুনি সব শেষ। মিমকে তুলে নেয় তারা, মীরাকেও নেয়। যাওয়ার সময় তিথির শরীরে ইলেকট্রিসিটির শক দেয় সুমন। নড়ে ওঠে সে।
চলে যায় সুমন। চোখ ঝাপসা হয়ে আসছে। কোনো রকম রাফসানকে ফোন করে সে। কথা বলতে পারে না, ফোন করে জ্ঞান হারায়। ফোন রিসিভ করে রাফসান। যখন কারোর কোনো শব্দ শুনতে পায় না, চিন্তিত হয়ে ওঠে। পাগলের মতো ছুটে বাসায় চলে আসে। মিমকে নিয়ে একটা বাসার মধ্যে রাখা হয়, বিছানার উপর বসিয়ে। 7-8টি যুবক লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে মিমের দিকে। মীরার চোখে ভয়। অবলা নারীর সামনে পুরুষদের বিশ্বাস নাই। কখন যেন তারা নরপশুতে রূপান্তরিত হয়। পুরুষ মানেই আস্থা, পুরুষ মানেই ভয়। মিম এখন ভয় পাচ্ছে পুরুষদের, নিজের জন্য নয়, ছোট্ট মেয়েটার জন্য। হঠাৎ চোখে পড়ে মীরার জামার কোণে টপ টপ লালচে বাতির দিকে। ছোট্ট ট্রান্সমিটার। চোখ জলজল করে ওঠে মিমের। ভিতর থেকেই ফিস ফিস করে বলে ওঠে, সত্যি রাফু, তুমি থাকতে আমার ভয়ের কিছুই নেই। মিমের মনে সাহস পায়। সুমনের দিকে তাকিয়ে বলল, আপনারা কারা? আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? সব বুঝতে পারবে, একটু সময় আসুক। আমি কি করেছি? বললাম না একটু অপেক্ষা করো। সুমনের কথা শেষ হতেই দরজা ঠেলে ভিতরে আসে রুবি। মিম তাকিয়েছে রুবির দিকে। ফর্সা চামড়া, আকৃষ্ট করা দেহ, ঠোঁটের কিনারা তিলটা জলজল করছে। পাতলা গেঞ্জিতে দেহের সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে মিম। রুবির সাথে মিমকে তুলনা করলে রুবির সৌন্দর্য এগিয়ে থাকবে। রুবি মিমের সামনে এসে দাঁড়ায়। মাস্টারকে ডিভোর্স দিতে কত নিবি? সোজা পয়েন্টে এসে কথা বলে রুবি। সরাসরি কথা বলা অভ্যাস তার। মিম বুঝতে পারেনি তার কথা। বুঝিনি, কি বললেন? তোর স্বামীকে ডিভোর্স দিবি? এটা শোনার পর মিম রীতিমতো চমকে ওঠে। কি বলে মেয়ে? আমার স্বামীকে ডিভোর্স দিব কেন? জানতে হবে। নরম কণ্ঠে বলল, আজব তো, আমার স্বামীকে ডিভোর্স দিব কেন? তোর স্বামীকে আমি ভালোবাসি। রুবির কথায় হেসে ফেলে মিম। রুবির শরীরে আগুন জ্বলে ওঠে। রাগে গজগজ করতে থাকে। রুবির সবকিছু ক্ষমতা দিয়ে হাসিল করতে চায়, কিন্তু সবকিছু ক্ষমতার মেলে না। সেটা ভুলে গেছে সে। মিমের চুল মুঠি বদ্ধ করে নেয় সে। চিৎকার করে বলে, তুই রাফসানকে ডিভোর্স দিবি, এইটাই ফাইনাল। নয়তো তোর মেয়ে 3 বছর বয়স যার, তার উপর কুকুর লেলিয়ে দিব। জাস্ট ইমেজিং, 4-5টা নরপশু একসাথে। রুবিকে আটকে দেয় মিম। মিম বুঝতে পারে মেয়েটা সাংঘাতিক বেহায়া, নির্লজ্জ, নির্দয় হৃদয়ে ছোট্ট মেয়েটার দিকে নজর পড়েছে তার। মিম বুঝতে পারে ডিভোর্স দিলে তাদের এখান থেকে মুক্তি মিলবে। তবুও একটু ঘুরপাক খাওয়াচ্ছে রুবিকে। সে বলে, আমার স্বামীকে ডিভোর্স দিলে তোর লাভ কি? আমি তাকে আমার করে নিব। কিন্তু সে তো আমাকে ভালোবাসে। ভুল ভাবছিস, তুই যাওয়ার পর তোকে আর সে ভালোবাসবে না। কিভাবে? রুবি তার মোবাইল থেকে একটা ভিডিও বের করে। ইন্টারনেট থেকে ডাউনলোড করে গ্রাফিক দিয়ে মেয়েটার চেহারা মিমের চেহারা বানিয়ে দিয়েছে। চারপাশে এডিটিং একদম সত্যি লাইভ মনে হচ্ছে। বিশ্রী ভিডিও দেখে চোখ সরিয়ে নেয় মিম। রুবি বলে, তুই ডিভোর্স দিবি আর তোর স্বামীর মন ভাঙবে। এটা তোর সামনে দুটো অপশন আছে, 1 ডিভোর্স, 2 মৃত্যু। নিজেও মরবি, সাথে বাচ্চাটাকেও নিয়ে মরবি। আর ভিডিওটা দিয়ে বুঝিয়ে দিব তোর পরকীয়া পার্টনার তোকে খুন করেছে। প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে। মিম থমকে গেছে। মেয়েটা পাগল নাকি? ততক্ষণে রুবি মিমের চুল ছিঁড়ে ফেলেছে প্রায়। মিম বলল, আমার কি করতে হবে? মিমের কথা শুনে রুবি তাকে ছেড়ে দেয়। চুপ করে বলে, তুই তোর স্বামীর উপর রাগ দেখিয়ে চলে যাবি, তারপর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি তাকে। নয়তো আমার লোকদের দেখেছিস, তারা তোকে সহ তোর মেয়েকেও চিবিয়ে খাবে। মিম অনুভব করে মেয়েটার মানসিক সমস্যায় ভুগছে। তার সাথে ঝামেলা করা যাবে না। মিম কাঁদতে কাঁদতে বলল, আপনি যা বলবেন আমি তাই করব, তবুও আমার মেয়ের কিছু করবেন না প্লিজ। বুদ্ধিমতী মেয়ে, কথা যেন মনে থাকে। জি ম্যাডাম, আপনার কথা মনে থাকবে। আজকেই আমি ওকে ছেড়ে চলে যাব বাবার কাছে। মিমের কথা শেষ হতেই মিমকে বেঁধে ফেলে সুমন। রুবি বলল, ম্যাডাম ওদের বাসায় রেখে আসি। যা, পৌঁছে দিয়ে ওদের নজর রাখবি। জি ম্যাডাম। রুবি চলে যায়। সুমন তাদের গাড়িতে তুলে
সাথের ক্যাডারদের বলল না আসতে, সুমন একাই পৌঁছে দেবে তাদের। সুমনের নজর মিমের দিকে ছিল। নিজের বসের সামনে তার হুকুম পালন করেছে, এখন যা খুশি করা যাবে তার সাথে। গাড়ি ছেড়ে সামনে চলে আসে। সুমন ফোন করে নিলয়কে। মাম্মা, সুন্দরী পাখি তো আমার হাতেই, রাতে পার্টি হবেই। নিলয় খিলখিল করে হেসে উঠল। মাস্টারের কত তেজ দেখবো আজ। আমি আসছি, তুই অপেক্ষা করিস। নিলয় ফোন রাখে। উদ্দেশ্য তাদের পুরনো আড্ডা। মিম তাদের কথা শুনছে আর হাসছে। মৃত্যু তাদের ডাকছে, শুধু অপেক্ষা। রাফসান বাসায় পৌঁছে দেখে তিথি আহত, জ্ঞান হারিয়ে পড়ে আছে ফ্লোরে। মিম মীরা নেই রুমে। দ্রুত অ্যাম্বুলেন্সে ফোন করে তিথিকে হাসপাতালে পাঠায়। তার সাথে প্রিন্সিপাল ছিল। রাফসানের চোখে আগুন জ্বলছে, লাল টুকটুকে হয়ে গেছে। রুমে ঢুকে সিক্রেট ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ বের করে রেখেছে সুমন। দেখা মাত্রই চিনে ফেলেছে সুমনকে। এর আগেও কয়েকবার নিলয়ের সাথে দেখেছে তাকে, কিন্তু তাদের হাতের অস্ত্রগুলো দেখে অবাক হয় রাফসান। এদেশের বাজারে এমন অস্ত্র খুঁজে পাওয়া মুশকিল। তড়িঘড়ি করে মীরা লোকেশন বের করে। ঘন্টার পথ, হাতে সময় নেই। নিজের আলমারি খুলতেই বেরিয়ে আসে কালো জ্যাকেট উইথ বুলেট প্রুফ, হ্যান্ড গ্লাভস, 9mm রাশিয়ান মেড পিস্তল দুটো। যে কারোর মুন্ডু থ্যাতলা হয়ে যাবে 20 মিটার রেঞ্জ শটে। নিজের প্রিয় তারওয়াল তৈরি হয়ে বের হয়ে যায় রাফসান। নিজেই বাইক রাখা, বাইকের উপর উঠে নিজের মুখটা কালো মুখোশে ঢেকে দেয়। বাইক নিয়ে রাস্তায় ট্রাফিকে পড়েছে সে। রাফসানের বাইক দেখে দুইজন চমকে ওঠে। আকবরকে ফোন করে সাথে সাথে। বস, রাভু জীবিত আছে। থমকে যায় আকবর। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। এই দুইজন রাফুর নিজের লোক ছিল। বিশ্বাসঘাতক এখন। নিলয় মিমের বুকের কাপড় সরিয়ে নেয়। সুমন ভিডিও করছে মীরাকে সাইডে রেখে। নিলয়ের সাথে আরো কয়েকজন বন্ধু আছে। রফিক এসেছে। মীরা চোখ বুঝে আছে, দেখতে পাচ্ছে না এগুলো। মিমের ভয় করছে, উপরওয়ালাকে ডাকছে কে বলি। রফিকের নজর মীরার উপরে পড়েছে। দাঁত বের করে হেসে ফেলেছে রফিক। হাত বাড়ায় মীরার দিকে। হঠাৎ চিৎকার করে ওঠে রফিক। ডান হাত নেই তার, কাটা হাত মাটিতে পড়ে আছে। সামনেই দাঁড়িয়ে আছে কালো পোশাকে কেউ, মাথা নিচু হয়ে আছে। হাতে রক্ত ভেজা তরোয়াল তার তৃষ্ণা মেটাচ্ছে। মিম হেসে বলল, তোদের বাপ এসেছে, এবার হাত লাগা। পিছন থেকে কেউ একজন বলে উঠল, নিলয়, এ তো রাভু। সুমন বলে উঠল, রাফু মারা গেছে, নিজ চোখে ভিডিও দেখেছি। মিম খিলখিল করে হেসে দেয়। রফিক চিৎকার দিচ্ছে, কাটা হাতের যন্ত্রণায় ছটফট করছে। মীরার সাহসের সীমা নেই। অল্প বয়সে এসব ভয় পাচ্ছে না সে। চোখের পলক পড়ছে না, এক নজরে তাকিয়েছে রফিকের দিকে। নিলয় পিছু হাঁটে। মিমের বুকের কাপড় নিলয়ের হাতে। উঠে দাঁড়ায় মিম। মীরার কাছে এসে সাইডে চলে আসে। ওদের হাতে অস্ত্র নেই। পরিত্যক্ত গোডাউনে নষ্ট কাঠের টুকরো হাতে তুলে নেয় কয়েকজন। সামনে একজন আঘাত করতেই এসেছে রাফুকে। কাঠের টুকরো বরাবর তারওয়ালের আঘাতে দাঁড়িয়ে গেছে তারা। জ্যান্ত মানুষদের দুই টুকরো দেহ দুই দিকে পড়ে গেছে। কেঁপে ওঠে সবাই। একটু আগে এসে সবার চোখে লালসার নেশা লেগেছিল, সেখানে এখন মৃত্যুর ভয়। এক এক করে সবার দেহ থেকে অঙ্গগুলো আলাদা হতে থাকে। সুমন ছোটাছুটি করে পালিয়ে যাবার পারছে না। দরজার সামনে বসেই রাফু সবাইকে কোপাচ্ছে। চারিদিকে রক্ত ছড়াছড়ি। মিম মীরাকে নিয়ে আড়ালে সরে এসেছে। রক্তের বন্যা মীরার চোখকে নষ্ট করে দিবে। সবাই শুয়ে আছে রক্তাক্ত দেহ নিয়ে। কারো দেহে চোখ নেই, হাতের কবজি নেই। খণ্ড খণ্ড মাংসগুলো কুকুরের খাওয়া উপযোগী হয়ে আসছে। সুমন এগুলো দেখে দাঁড়িয়ে থাকতে পারেনি। সে জানে তার মৃত্যু নিশ্চিত, বের হবার জায়গা নেই। তার সহযোগী কেউ নেই। সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। সময় এসেছে তার। দূর থেকে ভয়ানক মৃত্যু থেকে বাঁচার জন্য নিজের জীবন নিজেই নিয়ে নিয়েছে। পরিত্যক্ত কাঠ নিজের কণ্ঠনালী ভেদ করে দিয়েছে সে। করুণ দৃশ্য রাফসানের চোখে সান্ত্বনা দিয়েছে। বহুদিন পর রক্তের গোসল করেছে রাফু। মুখ থেকে মুখোশটা টেনে খুলে ফেলে সে। কতগুলো লাশ, চেনা মুখটা নেই এখানে। নিলয় প্রথমেই পালিয়েছে। গোডাউনের বাহিরে বের হয়ে নিজের সবকিছু খুলে ফেলে রাফু। প্যান্ট গেঞ্জি শরীরে তার, জ্যাকেট রোদে লাশের উপর রেখে দিয়েছে রাফু। পিস্তল আর তারওয়াল গাড়িতে নিয়ে এসেছে সে। কিছুক্ষণের মধ্যে জ্যাকেটের টাইম বোম বিস্ফোরণ হবে।
সমস্ত গোডাউন সহ লাশগুলো ধুলোয় মিশে যাবে। মিম রাফসানের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেওয়ার চেষ্টা করে। যেখানে অবস্থা মিশে আছে চোখে ভয় হারানোর, তাদের নিয়ে চলছে পুরনো জগতে, যে জগৎ কখনো কাউকে ভালো হতে দেয়নি। মিম বলে, আমাদের মেয়ের কি হবে? রাফসানের মুখে কথা নেই। মীরা ভয় পেয়ে আছে, শরীরে জ্বর আসছে তার, প্রচণ্ড ভয় পেয়ে গেছে সে। গভীর কণ্ঠে বলল সে, আমার অতীত কখনোই আমার পিছু ছাড়েনি, হয়তো ছাড়বে না, কিন্তু এটা একটা গেম হয়ে দাঁড়িয়েছে। মৃত্যু মিছিলে বেঁচে থাকার উপায় খুঁজতে হয়। কথা দিচ্ছি এই গেমের শেষটা তোমার হবে। রাফসানের শরীর দুর্বল লাগছে, মাথা ঝিমঝিম করছে। গাড়ি সাইড করে রেখে মিমকে ড্রাইভ করতে বলে সে। বিড়বিড় করে হাসপাতালে নিয়ে আসতে বলে। মিম ঘাবড়ে গেছে। রাফসানের বলা হাসপাতালে নিয়ে আসে তাকে। মীরাকে আইসিইউতে রাখা হয়। রাফসানকে ঘুমের ওষুধ দেওয়া হয়, গ্লুকোজ দেওয়া হয়েছে তাকে। ওয়েটিং রুমে বসে আছে মিম। প্রিন্স এসে দাঁড়ায় মিমের সামনে। ভাবি, আপনি এখানে? মিম প্রিন্সকে চেনে না, তাই কথা বলল না। প্রিন্স বুঝতে পারে, সে আবার বলে, ভাবি, রাফু ভাইয়ের সিক্রেট গ্যাংয়ের সদস্য আমি। আপনাদের দেখে রাখার দায়িত্বে ছিলাম। তিথিকে এখানে রাখা হয়েছে, তাই এখানে আমাকে আসতে হয়েছে। তিথি ছিল আপনাদের সাথে, তাই আমরা নিশ্চিন্তে ছিলাম, কিন্তু যা হলো তা একটুও প্রত্যাশা করিনি। প্রিন্সের কথা শুনে মিম অন্যমনস্ক হয়ে বলল সে, তিথি কেমন আছে এখন? ভাবি বিপদমুক্ত আছে এখন। ও, চলো দেখা করে আসি। মিমকে নিয়ে প্রিন্স তিথির কাছে আসে। মাথার ব্যান্ডেজ করা, সুন্দর চুলগুলো হারিয়েছে সে। মিমকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। বসেন ভাবি। মিমের ততটুকু খেয়াল নেই তিথির কথায়, কিছু ভাবছে সে। তিথি আবার বলল, ভাবি, রাফসান ভাই। ফ্যাল ফ্যাল করে কেঁদে দেয় মিম। চোখ বেয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। তিথি ভয় পেয়ে ওঠে, ভাবছে তাদের কিছু হয়েছে। ঘামছে সে। মীরাকে লক্ষ্য করে, সাথে নেই। উত্তেজিত হয়ে বলল, ভাবি, মীরা। মিমের কান্না আরও বেড়ে যায়। তার কান্না দেখে তিথির চোখে জল আসে অজানা কারণে। মিমের কান্না ক্রমশ বাড়ছে। বাহির থেকে একজন নার্স ভিতরে আসে। সেও ব্ল্যাক ড্রাগনের ক্যাডার। তিথিকে চেনে সে। নার্স ভিতরে প্রবেশ করে মিমকে ঝাড়ি দেয়। এই মহিলা, এখানে বসে কান্না করছেন কেন? অসুস্থদের সমস্যা হচ্ছে। তিথি তড়িঘড়ি করে নার্সের নাম ধরে ডাক দিল, মেহরুবা। তিথি, বলো। এই মহিলা রাফুর স্ত্রী। এক মুহূর্তে যেন মেহরুবাকে কেউ ইলেকট্রিসিটি শক দিয়েছে। থমকে যায় সে। মিমের সামনে বসে পড়ে সে। ভাবি, মাফ করবেন আমাকে, চিনতে পারিনি আপনাকে। মিম কথা বলছে না, অনেকক্ষণ বসে রয়েছে চুপটি করে। 2 ঘন্টার পরে রাফসানের ফোন আসে মিমের ফোনে। রিসিভ করে না মিম। হালকা করে বসা থেকে উঠে রাফসানের কেবিনের দিকে চলতে শুরু করে। যাওয়ার আগে তিথিকে বলে, নিজের খেয়াল রেখো। রাফসান, মীরা এই হাসপাতালেই ভর্তি আছে। মীরার কথায় তিথির বুকটা ধুপ করে ওঠে। প্রিন্সের সাহায্য নিয়ে মিমের সাথে রাফসানের কেবিনে আসে। বসে আছে রাফসান, এখন সুস্থ। তিথিকে দেখে স্বস্তি মিলে তার। সবাই বসে আছে। মীরা ঘুমিয়ে আছে। শহীদ হাসান হাসপাতালে এসে তাদের নিয়ে যাচ্ছে বাসায়। অনেক বছর পর রাফু সে বাসায় যাচ্ছে। মীরার সাথে শিশু বিশেষজ্ঞ ডাক্তার নার্স রয়েছে। শহীদ হাসান তার নাতিকে হাসপাতালে রাখবেন না। বাসার সামনে অপেক্ষা করছে রাফুর সৎমা বোন আরিফা। রাফু যখন গতবার এসেছিল এখানে, পাশে দাঁড়িয়েছিল আব্দুল্লাহ, বিশ্বাসঘাতক ভাই। শেষে বাবার হাতেই ছেলের খুন হয়। নিয়তি ছিল এটা। বাসার মধ্যে আব্দুল্লাহর কোনো কিছুই নেই, সম্পূর্ণটা রাফুর। সৎ মায়ের সামনে দাঁড়ায় রাফু, অপরাধী চেহারা নিয়ে বলল, আপনার ছেলের ছবি নেই ঘরে? আমার ছেলে ছিল না। বিশ্বাসঘাতক কখনো আমার ছেলে হতে পারে না। মা, আমি ভুল করেছি। শহীদ হাসানের স্ত্রী চোখে জল টলমল করছে। রাফসান এই প্রথম তাকে মা বলে ডেকেছে। চোখ মুছে রাফুর মাথায় হাত বুলিয়ে বলে, কে বললো আমার ছেলে নেই? আমার ছেলে তো আমার সামনেই আছে। দাঁড়াও, তোমাকে খাবার দিচ্ছি। হাসি মুখে চলে যায় সে। কষ্ট পাচ্ছে নীরবে, তবুও এই সুখ সহ্য করার মতো নয়। মিম তার মায়ের অভাব ভুলে গেছে এখানে এসে। মীরা পেয়েছে সুখের স্বর্গ। সময়গুলো ভালো কাটছে তাদের। তিথি এসে উঠেছে এখানে। রুবির মাথা পাগল হয়ে আসছে প্রায়। মিমের খোঁজ নেই। রাফসানকে আর পাচ্ছে না সে। খুঁজে যাচ্ছে তাদের। দুপুর পেরিয়ে বিকেল নামছে আকাশে। রুবির কাছে ফোন আসে।
রাফসানকে দেখা গেছে শপিং মলে, সাথে একজন মেয়ে আর বাচ্চা। রুবির চোখ ছলছল করছে। শপিং মলের নাম জেনে নাই সে। মিম আর কি নিবে? মাত্রই তো আসলাম, দেখি তারপর যেটা ভালো লাগবে সেটাই নিব। 2 ঘন্টা হয়ে গেছে আসছি আমরা, এখনো তোমার দেখা শেষ হয়নি? পছন্দ হয়নি কিছু? কি বলো, মনে তো হলো 10 মিনিট হয়েছে আসছি। অর্ধেক মার্কেট এখনো দেখা হয়নি। চুড়ি দেখবো, শাড়ি দেখবো, নতুন কি কালেকশন আসছে সেগুলো দেখবো। আল্লাহ, তুমি আমারে রক্ষা করো। তুমিও বিরক্ত হচ্ছ রাফসান, যাও করবো না শপিং। অভিমানী মুখটা ঘুরিয়ে নেয় অন্যদিকে। রাফসান মিমের মুখটা তার দিকে নিয়ে বলে, তুমি যত খুশি শপিং করো ঘুরে ঘুরে, আমার কোনো আপত্তি নেই বাবু। মীরা রাফসানকে তার ছোট আঙুল দিয়ে টুকটুক করে গোতা দিচ্ছে। রাফসান মীরার দিকে তাকাতেই মীরা বলল, বাবা তুমি আম্মুকে বাবু বলছো কেন? বাবু তো আমি, আম্মু তো আম্মু। তুমি আমার গুলোমুলুটা। আইসক্রিম খাবো আমি। আচ্ছা মামুনি, আমি তোমার আর তোমার আম্মুর জন্য আইসক্রিম নিয়ে আসছি। আমিও যাব, একসাথে বসে আইসক্রিম খাবো। চলো মামুনি। তাদের নিয়ে আইসক্রিম খেতে ঢুকে রাফসান। মীরা তার পছন্দের আইসক্রিম খাওয়া শেষ করেই বলল, মাম্মা বাথরুমে যাব। মিম তাকিয়েছে মীরার দিকে রাগী নজরে। রাফসান বলছে, মীরাকে কিছু বলবা না। তোমার মেয়ে তুমি নিয়ে যাও। না, আমি তোমার সাথে যাব মাম্মা। মিম বসে থাকতে পারেনি, মীরাকে নিয়ে লেডিস বাথরুমের দিকে যায়। রাফসানের চোখ আটকে যায় সামনে থেকে আসা মেয়েটার দিকে। কালো শাড়ি পরা মেয়েটা কোমরের দিকে জলজল করছে। নাভির নিচে থেকে শাড়ির কুচি এত সুন্দর করে দিয়েছে চোখ ফেরানো মুশকিল। কালো শাড়ি, ম্যাচিং করে ব্লাউজ, চুড়ি, ঠোঁটের নিচে তিলটাই আটকে যায় রাফসান। ভারী দেহ, হাত কাটা ব্লাউজ। মোহের মধ্যে নেশা লেগে গেছে রাফসানে। পুরুষ সৌন্দর্যের পূজারী, সৌন্দর্যে তাদের চোখ আটকাবে, নেশায় ডুব দেওয়ার বারণ। রাফসান সৌন্দর্যে আটকে গেছে। মেয়েটার সামনে এসে দাঁড়ায়। পর মুহূর্তেই বুঝতে পারে এটা রুবি। চোখ নামিয়ে বলে, সুন্দর লাগছে আজ তোমাকে। থ্যাংক ইউ স্যার। দাঁড়িয়ে আছো কেন, বসো। জি স্যার, বলছি। ভালো সময় এসেছো, আমার মিসেসের সাথে দেখা করে যাবে। রুবি দেখছে মিম মেয়েরা পেছন থেকে আসে। রুবি চালাকি করে। স্যার উঠি, আজকে কাজ আছে। দাঁড়িয়ে যায় রুবি। রাফসানও দাঁড়িয়ে যায়। রুবির সাথে সাথে তার নরম ঠোঁট রাফসানের ঠোঁটে মিশিয়ে দেয়। থমকে যায় সময়। রুবির লোক মিম মীরার মুখ চেপে ধরে বাহিরে টেনে নিয়ে যায়। রাফুর চোখ বড় বড় হয়ে যায়। রুবির পিছনের আয়নাটা বারবার বাহিরের সম্পূর্ণ দৃশ্য স্পষ্ট দেখাচ্ছে। নিজের আলিঙ্গন থেকে মুক্ত করে তার ঠোঁট। কোমর থেকে পিস্তলটা বের করে তাক করে রুবির ক্যাডারের দিকে। রাফসানের দিকে তাকিয়ে আছে রুবি। মনের মধ্যে একটা প্রশ্ন উকিঝুঁকি মারছে। কে ইনি? সাধারণ মানুষ নাকি অদ্ভুত ভয়ানক কেউ? রাফসানের পিস্তল থেকে বুলেট ছুঁতেই মুখ থুবড়ে পড়ে মিমের মুখ চেপে ধরা ক্যাডার। রুবি অবাক। নিখুঁত নিশানা। আস্তে করে রুবি সরে দাঁড়ায় সেখান থেকে। তিথি তার গ্যাং নিয়ে ঘিরে ধরে রুবির পাঠানো ক্যাডারদের। রাফসান বাহিরে হয় শপিং মল থেকে। এক হাতে পিস্তল, অন্য হাতে মিমের ব্যাগ। রোম্যান্টিক মস্তান। মীরাকে নিজের কাছে টেনে নেয় মিম। ঘামছে মীরা। মিম কথা বলছে না। মুখ থুবড়ে পড়ে থাকা লাশটা সরিয়ে ফেলে প্রিন্স। তিথি রুবির ক্যাডারদের আটক করে গাড়িতে তুলে নেয়। জনসম্মুখে তাদের শাস্তি দেওয়া যাবে না। মৃত্যুর চিৎকারে সাধারণ মানুষ হৃৎপিণ্ড নষ্ট হয়ে যাবে। রক্তের ঘ্রাণে মাতাল হয়ে উঠবে তারা। খুনের নেশায় ডুব দিবে তারা, যেটা কখনোই রাফু চাইছে না। তিথি চলে যাওয়ার পরে রাফসান মিমের হাত ধরে। নিজের হাত ছাড়িয়ে নেয় মিম। মীরার হাত ধরে মিম বলল, মেয়েটা কে? কোন মেয়েটা? যার সঙ্গে লেপটে ছিলি সে মেয়েটা। বুঝলাম না তোমার কথা মিম। মিমের শরীরে রাগ গজগজ করছে। তুই এখন বুঝবি কেন? আমি তো পুরনো হয়ে গেছি, আমাকে এখন আর ভালো লাগবে না। তোর তো নতুন নতুন চাই, আমারটা পুরানো হয়ে গেছে। মিমের কথা শেষ হতেই রাফসান মিমের গালে থাপ্পড় লাগিয়ে দেয়। লাল হয়ে গেছে গাল। রাফসান বলল, মেয়ের সামনে এগুলো কি বলছিস? তুই কীরকম জানতে হবে না? সেদিন তোর প্রেমিকা আমাদের তুলে নিল তোকে পাওয়ার জন্য। একটুর জন্য আমি আমার মেয়েকে হারাইনি, আজকে আবার অন্য একটা মেয়ে। কত মেয়ে লাগে তোর ভাই? ভালো থাকিস, রোজ নতুন মেয়ে নিয়ে সুখে থাকিস। আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারি না। তুই মাস্তান ছিলি, আছিস, থাকবি। মাস্তান কখনো ভালো বাবা হতে পারে না। মিম চলে যায় রাফসানের সামনে থেকে। মীরাকে নিয়ে অনেক দূর চলে যাবে।
কালো ছায়া লাগতে দিবে না তার শরীরে। শহীদ হাসানের বাড়ি আসে প্রথমে। সেখানে নিজের পাসপোর্ট ছিল, তা নিতেই এসেছে মিম। রাফসান বুঝতে পারছে না কি করা উচিত তার। মাথার চুল ছিঁড়তে মন চাইছে তার। সিএনজি নিয়ে তিথির কাছে চলে আসে রাফসান। আটককৃত ক্যাডারদের মুখ থেকে তিথি জানতে পারে তারা আকবর হোসেনের গ্যাংয়ের ক্যাডার। রাফু তিথির কাছে আসতেই ইনফরমেশন দেয় তাদের। আটককৃত 4 জন ক্যাডারকেই 4 টুকরো করে কেটে ফেলে রাফু। রাগ কন্ট্রোল হচ্ছে না তার। নিজের গ্যাংয়ের ক্যাডারদের তৈরি হতে বলে রাফু। আকবরের সামনাসামনি হতে হবে। তিথি, প্রিন্স, শিমুলকে নিয়ে তাদের গ্যাংয়ের বেস্ট শার্প শুটার টিমকে তৈরি করে। 10 জনের একটি টিম। সবাই ব্ল্যাক ড্রাগনের কোড হাউস করে, নিজস্ব পোশাক পরে, কালো জ্যাকেট, হেলমেট সব ম্যাচিং করা। রাফসান তার নৃশংসিত প্রকৃত কালো জ্যাকেট তাওয়ালে নিয়ে বের হয়। সাথে 10 ক্যাডার, 2টো মিশন গান যোগ করা গাড়ি চলছে সামনে। দিনের আলোয় রাফুর গ্যাং দেখে থমকে গেছে শহর। প্রশাসনের কর্মকর্তা ফোন করেন শহীদ হাসানের কাছে। আপনি যে দিনের আলোয় এমন চলাফেরা করছেন, আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। তার কথা শহীদ হাসান বুঝতে পারেনি। সে বলল, কি বলছেন আপনি? আমার কোন কাজটা আপনার প্রশাসনের বিরুদ্ধে গেছে? রাস্তা ব্লক করে আপনার গ্যাংয়ের ক্যাডারদের উপস্থিতি দেখা যাচ্ছে। স্যার, আমি তো এই কাজ সম্পর্কে কিছু জানি না। দেখুন শহীদ সাহেব, আপনাকে ওয়ার্নিং করছি, যত তাড়াতাড়ি সম্ভব তাদের রাস্তা থেকে সরিয়ে ফেলুন। শহীদ হাসানের পিছন থেকে নিজাম বলল, বস, রাফু আকবরের সামনাসামনি হতে যাচ্ছে। ফোনের ওপাশ থেকে কথাটা শুনে কেঁপে ওঠে সে। টেবিলের উপর গ্লাস ভর্তি পানি ঢকঢক করে খেয়ে নেয় সে। সম্পূর্ণ শহরে প্রশাসন তার হাতের মুঠোয়, তবু সে রাফু নামটার প্রতি দুর্বল। তার ডান হাতের ক্ষত স্থান এখনো পূর্ণ হয়নি। সে বলে উঠল, শহীদ সাহেব, একটু দেখুন গন্ডগোল যেন না বাঁধে। রাফুকে বলবেন না যে আমি ফোন করেছিলাম। সে শেষবার বলেছিল আমি যেন আপনাকে না বিরক্ত করি। আচ্ছা, আমি দেখছি। ফোন রেখে দেয় শহীদ হাসান। গন্ডগোল হবে তা কনফার্ম। মিম সোফায় বসে কথাগুলো শুনছে। বাসায় এসেছিল তার সব কিছু নিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু রাফুর মা যেতে দেয়নি মিমকে। তার একটাই কথা, রাফু না আসা পর্যন্ত এই ঘর থেকে একটা পিঁপড়াও বাহিরে বের হতে পারবে না। মিমের মন কঠিন করেছে, কিছু বলেনি এসব শুনে। মিম বুঝেছে তার হঠাৎ এত ভায়োলেন্স হওয়ার কারণ। বারবার তাদের উপর অ্যাটাক। মিমের রাগ করার সব মিলিয়ে রাফুর মস্তিষ্কে স্নায়ুকোষ যুদ্ধ করা শুরু করে দিয়েছে। আকবর হোসেন তার বিজনেস পার্টনারদের সাথে মিটিং করছিল অফিস রুমে। রাফসান এসে তার অফিসে হামলা করে। মেশিন গান গিয়ে গেটের গার্ডদের মুহূর্তে কাবু করে সে। বুলেট প্রুফ জ্যাকেটধারী স্কোয়াডার রাফুর সামনে, রাফুর মাঝে। সামনে যা আসছে গুড়িয়ে দিয়ে যাচ্ছে তারা। পাশের বিল্ডিংগুলোতে স্নাইপার হাতে নিশানা ঠিক করে রাখছে রাফুর ক্যাডাররা। পুরো বিল্ডিং এখন রাফুর হাতে। মিটিং রুমের দরজার আওয়াজ শুরু হয়। আকবর হোসেনের হাত দুর্বল হয়ে পড়েছে। হঠাৎ গোলাগুলির শব্দে দুর্বল করে দেয় তাকে। দরজা ভেঙে ভিতরে ঢুকে রাফু। সবাই দাঁড়িয়ে আছে। রাফু এসে দাঁড়ায় তাদের সামনে। আকবরকে? আকবর রাফসানকে দেখেছে, তাই চিনতে অসুবিধা হয়নি। একসময় তার তাণ্ডবের কথা লোকমুখে শুনেছে। আর সামনে রাফসান নিজে দাঁড়িয়ে আছে। চোখ তুলে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে সে। একসময় এই আকবর শহীদ হাসানের সাথে রাফসানের মৃত্যুর কথা বলে, হুমকি দেয় তাকে। রাফসান কর্কশ গলায় বলল, আকবরকে সামনে এসে দাঁড়া। আকবরের 2 জন ক্যাডার পিস্তল বের করতেই পেছন থেকে গ্লাস ভাঙার শব্দ হয়। লুটিয়ে পড়ে তারা, মাথা থেতলে গেছে। আকবর তাকায় গ্লাসের বাহিরে। স্নাইপার হাতে দাঁড়িয়ে আছে প্রিন্স, তিথি আর 20 জনের মতো। 3-4 জন পেট হালকা করে ফেলেছে সেখানে। আকবর রাফুর সামনে আসে। তুই আকবর? শালা ভিতর টিম, তুই আসছিস আমাকে খুন করতে? আমার পরিবারের দিকে নজর দিয়েছিস? আমাকে খুন করতে চাচ্ছিস তুই? ভালো, কিন্তু আমার পরিবারের দিকে নজর দিয়ে ভুল করেছিস আকবর। আমি তোর পরিবারের উপর হামলা করাইনি। আকবরের কথা শেষ করতেই তার থুতনি চেপে ধরে রাফসান। আমার উপর হামলা করিয়েছে কে? আমার স্ত্রী সন্তানকে তুলে এনেছে কে? সুমন তোর লোক ছিল, তোর ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। আমাকে খুন করতে চাচ্ছিস কেন? ক্ষমতা হাসিল করার জন্য। এই তোর ক্ষমতা? হো হো করে হেসে দেয় রাফসান। 2 হাত মেলে পিছু সরে দাঁড়ায় রাফসান। বলে, এটা আমার রাজত্ব, এইখানে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই কারো।
তোর ক্ষমতা চাই। দেখ, এটাই আমার ক্ষমতা, আমার রাজত্বে আমার নিয়ম চলবে। তোর সাহস কিভাবে হয় আমার কলিজায় আঘাত করা? সামনে এগিয়ে আসে রাফু, পিস্তলের নলটা আকবরের মুখে ঢুকিয়ে বলে, একটা বুলেট তোর ক্ষমতা শেষ। ভয় তৈরি কর, ক্ষমতা আপনা আপনি চলে আসবে। আর এই রাজত্বে ভয়ের নাম রাফু। তোকে মারছি না, তোকে শাস্তি দিব, চোখ তুলে তাকানোর শাস্তি। আকবর হোসেন বাঁশের তৈরি টুপিকে ইউজ করে। টেবিলের উপর পরিত্যক্ত টুপি পড়ে আছে, সেটা হাতে নেয় রাফু। পিছন থেকে চারজন এসে আকবরের হাত পা শক্ত করে চেপে ধরে। বাম চোখের ভিতরে ছোট্ট টুপিকে ঢুকিয়ে দিয়ে হালকা ঘুরিয়ে উপড়ে ফেলে চোখ। আকবর চিৎকার করে সমস্ত বিল্ডিং কাঁপিয়ে ওঠে। উপড়ে ফেলা চোখ আকবরের হাতে দিয়ে বেরিয়ে আসে রাফু। আকবর ছটফট করছে। তার সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে যায় এই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিতে। রাফু বাসায় আসে ক্লান্ত শরীর নিয়ে। বাসার মূল দরজা ঠেলে ভিতরে ঢুকেই দেখে মিম বসে আছে সোফায়, তার ব্যাগ গোছানো। মেয়েকে নিজের কোলে উপর বসিয়ে রেখেছে। রাফসানের হাতে মুখে রক্ত লেগে আছে। মিম তাকে দেখে তার মাকে বলল, আপনার ছেলে এসেছে, এখন আমি চললাম। আপনার ছেলেকে বলে দিয়েন তার যত শুভাকাঙ্ক্ষী আছে তাদের নিয়ে সংসার বাঁধতে। আমি তার সাথে সংসার করতে পারবো না। ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, বলে দিয়েন আপনার ছেলেকে। রাফসান শুনেছে মিমের কথা, কিছু না বলে হাতে লেগে থাকা রক্ত মিমের আঁচলে মুছে নেয়। চিৎকার করে বলে, মা, ক্ষুধা লেগেছে, খেতে দাও। আচ্ছা বাবা, তুই একটু অপেক্ষা কর, আমি বেড়ে দিচ্ছি। হাতটা তো ধুয়ে নে। পিছন দিকে বাবা বললেন কথাটা। রাফসান বাবার দিকে ফিরে বলল, মানুষের রক্ত সমস্যা হবে না। মিমের দিকে কারোর নজর নেই। মিম কেমন যেন করে উঠল। কি হচ্ছে এসব? রাফসান এবার একটু জোরেই বলল, আকবরের চোখে উপড়ে দিয়েছি। আমার মেয়ের দিকে তাকানোর শাস্তি। আমার মেয়েকে যদি কেউ আমার থেকে আলাদা করে না। আসছে আমাকে ভয় দেখাতে। বাবা বলে দিবেন আপনার ছেলেকে, আমি এসবে ভয় পাই না। শহীদ হাসান হাসছে। মিম সোফা ছেড়ে উঠে টেবিলের কাছে আসে। রাফসানের রক্তমাখা হাত এক চোখ পানি ঢেলে ধুয়ে দেয়। তারপর খাওয়া শুরু করে সে। মিম আবার এসে সোফায় বসলো। বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, উকিল ডাকুন, আপনার ছেলেকে ডিভোর্স দিব। সাইন করার জন্য হাত থাকবে না। আমি গন্ডারের কথাই ভয় পাই না বাবা, বলে দিবেন। মিমের কথা শুনে কেউ কিচ্ছু বলল না। তার গলা শুকিয়ে আসছে বারবার। শালা লাল বাদর, হনুমান, খচ্চর একটা। মেয়েদের চুমো খাবে, কিছু বললেই ভয় দেখাবে। আমি ভয় পাই না, আমি ভয় পাই না। বলতে বলতে নিজের রুমে চলে আসে মিম। সুটকেস থেকে জামা কাপড় ছুঁড়ে মারছে বিছানার উপর। হাতি, মোটা চামড়ার বাদর, শালা বদমাইশ। যদি পারতাম না তোকে আমি কুচি কুচি করে কিমা বানিয়ে খেয়ে ফেলতাম। আল্লাহ, কোন শাকচুন্নির কবলে ওই হারামজাদাই পড়ছে। একটু রক্ষা করো, ওই বানরটাকে কুচি কুচি করে কাটবো। চিৎকার করে কথাগুলো বলছে মিম। বাসার সবাই শুনছে কথাগুলো। মীরা বাবার কাছে আসছে না, সোফায় বসে দাদার সাথে খেলছে। মীরা বাবা পাগল, বাবার কাছ থেকে দূরে যাবে না। মিম প্রচণ্ড রেগে আছে। রুবি কিস দেওয়ার পিছনে কি মিমকে দেখানোর কোনো মতলব ছিল নাকি? কথাটা হঠাৎ মাথায় আসে রাফসানের। কিন্তু মিম আরও একটা কথা বলেছিল। সেদিন কিডন্যাপ করেছিল তাকে এক মেয়ে, তার ভালোবাসা আদায়ের জন্য। কিন্তু সে মেয়েটা কে? রাফসানকে ভাবাই কথাটা। কি করবে এখন? যদি আকবর করে থাকে, সে আর মীরার দিকে স্বপ্নেও তাকাবে না। নিলয়কে খুঁজে পায়নি, পাওয়া গেলে অবশ্যই কিছু জানা যেত। রাফসান চিন্তিত মিমকে নিয়ে। তার রাগ ভাগানো সহজ নয়। শত চেষ্টার পরেও যখন হাত ছুঁতে পারে না, রাফসান তখন কেঁদে দেয় বাচ্চা ছেলেদের মতো। তবুও তার অভিমান কমে না। রাফসানের খাওয়া শেষ হলে মিমের সামনে যাওয়ার সাহস করে। মিম রুমে বসে আছে। রাফসান রুমের ভিতরে আসতেই মিম চিৎকার করে বলল, এদিকে আয় লাল বাদর, তোকে আমি কুচি কুচি করে কাটবো। মিমের পাশে রাফসানের প্রিয় তারওয়াল। রাফসান দাঁড়িয়ে গেছে। মিম আবার বলতে লাগলো, ভয় পাচ্ছিস কেন? কাছে আসবি না? হ্যাঁ, আমি কাছে চাই আর তুমি আমাকে কিমা বানাও। আমার কাছে আসবি কেন? তোর তো প্রেয়সীর অভাব নাই। তুমি ভুল বুঝছো মিম, ওটা আমার কলেজের স্টুডেন্ট ছিল। রাফসানের মুখে স্টুডেন্টের কথা শুনতেই মিমের চোখ কপালে ওঠে। নিজের বুকে নিজের থাপ্পড় দিতে দিতে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, আমারে নিয়ে যাও। এ হারামি আর আমার নাই আল্লাহ, নয়তো এইসব শাকচুনিদের উঠাই নেও।
রাফসান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মিমের দিকে। মেয়েটা পাগল হয়ে গেছে, বোঝানোর চেষ্টা করে তাকে। দেখো মিম, তুমি যা দেখছো সব সাজানো ছিল হয়তো তোমার আমার সম্পর্ক বিচ্ছেদের জন্য। মেয়েটা আমাকে অনেকবার প্রপোজাল দিয়েছে, না করে দিয়েছি। হঠাৎ এমন করবে বুঝতে পারিনি আমি। তখন কিসটা আমি করিনি, সে করেছিল। মাঝে মাঝে চোখ যা দেখে তাও ভুল হতে পারে। বিশ্বাস করো মিম, তোমার ঠোঁট ছাড়া আমি অন্য কোনো মেয়ের ঠোঁট স্পর্শ করিনি। রাফসানের কথাগুলো শুনে মিম মনের ভ্রান্তি একটু হলেও লাঘব হয়। তুমি আমার সামনে থেকে যাও এখন, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। কিন্তু তোমাকে যেতে বলেছি রাফসান, চোখের সামনে যেন না দেখি তোমাকে। আচ্ছা বাবা, যাচ্ছি, তুমি কিছু খেয়ে নিবে। রাফসান বেরিয়ে আসে তার রুম থেকে। মিম যেহেতু রাফসানকে তুমি করে বলেছে, তাহলে হয়তো তার ভুল একটু হলেও ভাঙছে। এখন অভিমান ভাঙানোর যুদ্ধে নামতে হবে তার। হাসপাতালে জীবন মৃত্যুর মাঝে আটকে আছে আকবর। বেডের পাশে দাঁড়িয়ে আছে রুবি। নিলয় আকবরের সাথে কথা বলেছে। আকবর নিলয়ের হাত ধরে ফিসফিস করে বলে, তো যত ক্যাডার দরকার হয় আমি দিব, যত সাহায্য দরকার দিব তোকে আমি। জাস্ট রাফুর মৃত্যু চাই, রাফুর পরিবারের। নিলয় কিচ্ছু বলল না। তার মনের মধ্যে আতঙ্ক, মাস্টারের স্ত্রীকে মারতে হবে। রুবির চোখে অশ্রু, বাবা মৃত্যুর পথে। মেয়ের হাত ধরে বলে, মা, তোর ভালোবাসা তোকে দিয়ে যেতে পারবো না হয়তো। তুই যে মাস্টারকে ভালোবাসিস তাকে আদায় করে নিবি, কথা দে কখনো পরাজিত হয়ে ফিরবি না। রুবি নিশ্চুপ। বাবার এমন অবস্থায় কিছু বলা অসাধ্য হয়ে গেছে। রাফুর মৃত্যু চাইছে আকবর। অজান্তেই রুবি ভালোবাসে রাফুকে। নিলয়ের প্রতিজ্ঞা করেছে মাস্টারের সমস্ত পরিবার ধ্বংস। নিয়তি তাদের তিনজনকে এক কেন্দ্রবিন্দুতে বেঁধে ফেলেছে। তাদের ক্রোধ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে কোনো শহর ধ্বংস হয়ে যাবে নিঃশ্বাসে। রাত তখন গভীর। আনমনে তাকিয়ে আছে মিম। বাহিরের বাগানে শেষের পুকুর পাড়ে ছোট্ট বেঞ্চ। সম্পূর্ণ জ্যোৎস্নায় ভরা রাতের বড় চাঁদটা মাথার উপরে উঁকি ঝুঁকি মারছে সাদা মেঘের আড়ালে। হঠাৎ পিছন থেকে কে যেন চিৎকার করে বলতে লাগলো, আইসক্রিম লেলো আইসক্রিম, ফুচকা লেলো ফুচকা, মালা আছে মালা, বকুল ফুলের মালা, হরেক রকমের ফুলের মালা, লো ভাই লো, একের ভিতর সব। মিম পিছন ফিরে তাকায়। একটা গাড়িতে আইসক্রিম, ফুচকা আর বাহারি রঙের ফুলের মালা। মিম তাকিয়ে আছে। হালকা আলো এসে গাড়ির উপর পড়ছে। মিমের চোখ বড় বড় হয়ে গেছে। রাফসান ঠেলছে গাড়িটা আর চিৎকার করে বলছে কথাগুলো। বইয়ের রাগ ভাঙাতে গ্যাংস্টার থেকে হকার হয়ে এসেছে ছেলেটা। রাফু ফুচকার গাড়ি ঠেলছে। স্ত্রী অভিমান করে আছে। তার পছন্দ আইসক্রিম, ফুচকা আর ফুলের মালা। এই তিনটে জিনিসে সে সীমাবদ্ধ। রাফু গাড়িতে মিমের পছন্দের সব কিছু নিয়ে এসেছে। মিম তাকিয়ে আছে তার দিকে। রাফু চিৎকার করে বলছে, আইসক্রিম লেলো আইসক্রিম, ফুচকা লেলো। এই যে ম্যাডাম, আইসক্রিম খাবেন? সুস্বাদু আইসক্রিম। মিম মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। কথা বলবে না তার সাথে। ভরা জ্যোৎস্নার বড় চাঁদ থেকে আজকেই আকাশ জুড়ে আসতে হলো। মিমের অভিমান যেন এই এখন চাঁদটার উপরে। সমস্ত রাগ সে চাঁদের আলোয় বিছিয়ে দিয়েছে। এক মুঠো অভিমান মন জুড়ে অপেক্ষা করছে। কিছু স্পর্শ, কিছু পাকলামির। মিমের গাল ফুলিয়ে রেখেছে। রাফু কাণ্ড দেখে হাসবার উপক্রম হয়েছে তার। মুখ চেপে রেখেছে কষ্ট করে। এই যে ম্যাডাম, আপনার জন্য স্পেশাল ফুচকা আছে, খাবেন? আসেন, নয়তো সব কিছু মিস হয়ে যাবে। এই যে ম্যাডাম শুনুন, আজকে সব কিছু ফ্রি দিচ্ছি, আসুন বসুন, খেয়ে যান। না, কাজ হচ্ছে না। মিম মুখ ঘুরিয়ে রেখেছে। রাফুর চেষ্টা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। এক হাতে আইসক্রিম, অন্য হাতে ফুচকার বাটি নিয়ে আসছে মিমের পাশে। মিম চেয়েও দেখছে না কে আসছে পাশে। রাফুর চোখ ছলছল করছে। কথা বলবো না। এই মিম শোনো, একটু কথা বলো। আমার সোনা বউটা, একটু শুধু একটু কথা বলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মিম, মনে হচ্ছে কেউ ভিতর থেকে চেপে ধরেছে। এই যে শোনো না। আপনি কে? আমি আপনাকে চিনি না, বিরক্ত করবেন না। মিম, আমার কাছে আসলেন কেন? আপনার কলেজের সুন্দরী মেয়েদের কাছে যান, তারা তো সুন্দর করে আদর করতে পারে। তাদের কাছে যান, আমার এখানে কি? আমার কথা শুনবে তো? না, আপনার কথা কেন শুনবো? আপনার শত শত শুভাকাঙ্ক্ষী আছে, তাদের শোনান। ভালোবাসি। পুরনো হয়ে গেছি, নতুন কাউকে খুঁজুন। ভালোবাসি। যুবতী মেয়েদের ঠোঁটের স্পর্শ নিন। ভালোবাসি। তোমাকে এখন আমি খুন করব, তোমার ভালোবাসার দরকার নেই। যাও যাও তোমার শুভাকাঙ্ক্ষীদের কাছে, সবাই ভালোবাসি বলে। সবাই ভালোবাসে, তবে আমার মতো কেউ নয়।
তোমাকে ভালোবাসতে পারবে না। সবাই ভালোবাসা দিতে পারে, কয়জন আছে ভালোবাসার সঙ্গী হতে পারে? আমি সঙ্গ চাইছি তোমার কাছে। সবাই ভালোবাসার যোগ্য হয় না, কারণ সবাই তোমার মতো না। তুমি ভালোবাসা জীবন মরণের আশা। যতদিন বাঁচবো তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো মরণ পর্যন্ত। তারপর কিছু বলতে পারছে না রাফসান। মিমের হাতটা কখন যে শক্ত করে ধরে আছে খেয়াল নেই। ফুলগুলো কি শুকিয়ে যায় ভ্রমরের অস্পর্শে? নীরবতা ভেঙে বলে ওঠে মিম। রাফসান তাকিয়েছে তার দিকে। মিমের মুখে গভীর কথা সহজে শুনতে পায় না সে। আজ তাকে নীরবতাই গ্রাস করেছে। রাফসান মুখ খুলে বলল, হ্যাঁ। তাহলে ভ্রমরের সাথে ফুলের বিচ্ছেদ হয় কেন? ফুলের মধু সংগ্রহের পর সে ফুল থেকে আর মধু পাওয়া যায় না, তাই ভ্রমর তাকে ছেড়ে চলে যায়। ঠিক এমনটাই তুমি কি করনি? রাফসান চুপ হয়ে যায়। মিমকে কিভাবে বোঝাবে এটা চোখের ভুল। নীরবতা ভেঙে রাফসান বলে, মেনে নিলাম ভ্রমর মধু গ্রহণ করে মধুকে ছেড়ে চলে যায়, কিন্তু ভ্রমর বসে থাকে না। একটা ফুল থেকে হাজার ফুলের দৃষ্টির কাজে লেগে থাকে। একটা ভ্রমর শুধু একটা ফুল নিয়ে থাকলে এ জগতের সৌন্দর্য কমে যাবে। আর মানুষ কিন্তু তার ভালোবাসার মানুষটার সাথেই সারা জীবন কাটিয়ে দেওয়ার শপথ নেয়। তার মাঝে তাদের বিভিন্ন ভুল ভ্রান্তির মধ্যে পড়তে হয়। দুইজন যদি দুইজনকে বোঝে কিংবা দুইজনের মধ্যে তাদের ভুলগুলো তুলে ধরে, তাহলে কিন্তু বিচ্ছেদের নামটাই সংসার থেকে চলে যায়। মিম মনোযোগ দিয়ে রাফসানের কথা শুনছে। মনোযোগী মিমের গালে হাত রেখে আলতো করে তার কপালে ভালোবাসার স্পর্শে রাঙিয়ে তোলে। তার শরীরটা যেন একদম হালকা হয়ে আসে। নিজেকে হেলিয়ে দেয় রাফসানের বুকে। লেপটে যায় দুজন। ঠান্ডা আইসক্রিমের বরফ গলানো পানি টুপ টুপ করে ঝরছে মিমের গালে। শিউরে ওঠে সে। ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে বলে, যান ফুচকা নিয়ে আসুন। মিমের গাল দুটো টেনে পড়ল। আমার কুলোমুলুটা। রাফসান ফুচকা বানাচ্ছে। পিছন থেকে মিম বলল, মামা একটু ঝাল বেশি করে দিবেন, কতদিন আপনার হাতের ফুচকা খাই না। মিটমিট করে হাসে মিম। ফুচকাওয়ালা ফুচকা বানাচ্ছে। রাগে গজগজ করছে তার শরীর। মামা ডাকা শুনে মিমকে এখন কিচ্ছু বলা যাবে না, বললেই ছিটকে উঠবে। তাই চুপচাপ সহ্য করছে সে। ঝাল ঝাল করে ফুচকা নিয়ে আসে মিমের সামনে। তাড়াহুড়ো করে মুখে নেয় সে। তৃপ্তি সহকারে চিবিয়ে যখন গিলে নেয়, তখন বুঝতে পারে ঝাঁজ। চোখ মুখ লাল হয়ে গেছে। হাত নাড়ছে মুখের কাছে। মুখ জ্বলে যাচ্ছে তার। রাফসান ইচ্ছে করেই অতিরিক্ত ঝাল মিশিয়ে দিয়েছে তাতে। মিম সহ্য করতে পারছে না। রাফসানের শার্টের কলার ধরে টেনে নিয়ে যায় তার কাছে। সমস্ত ঝাঁজ রাফুর শরীরে মিশিয়ে দেয়। চাঁদ লজ্জা পাচ্ছে, নিজেকে লুকিয়ে নিয়েছে মেঘের আড়ালে। বাহিরে ফুলের সুগন্ধি তাদের মুগ্ধ করেছে। সকাল সকাল তিতির ফোন আসে রাফসানের কাছে। বস, নিলয় রুবির খোঁজ মেলেনি কলেজ ক্যাম্পাস। নিলয়কে আমার চাই। বস, নিলয়ের আন্ডারগ্রাউন্ডে। রবি? তাকে পাইনি বস, খুঁজছি আমরা। আচ্ছা, আমাকে আপডেট করতে থাকবে। ওকে বস। তিতি ফোন রেখে ইমেল চেক করেছিল সে। কলেজ থেকে নোটিশ আসছে রাফসানকে কলেজের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সে মিটমিট করে হাসি দিচ্ছে। হাসির মানেটা অন্য কিছু। রুবি নিজের বাবার সকল ব্যবসা দেখছে। অন্ধকার জগতে পদার্পণ করেছে রুবি। নিজের সব কিছু দিয়ে নিজেকে তৈরি করেছে এই জগতে টিকিয়ে থাকার জন্য। আকবর হোসেনের এক চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। ডাক্তারের সকল চেষ্টা বৃথা হয়েছে। তার চোখ ফিরিয়ে দিতে পারেনি। রুবি এতদিন প্রতিজ্ঞা করেছে তার বাবার প্রতিশোধ নিজের হাতে নেবে। আন্তর্জাতিক যত হাই পাওয়ারের আর্মস আছে সবগুলো চালানোর প্রশিক্ষণ, দেহরক্ষার প্রশিক্ষণ, সবকিছু নিজের আয়ত্ত নিয়েছে গত 2 মাসে। রাফসান নিজের পরিবার নিয়ে নিজের ব্যবসার সময় দিয়েছে। তাদের নিয়ে বের হয়নি কখনো, বিপদের ভয়ে। প্রতিপক্ষ শত্রু নির্লজ্জ কর্মকাণ্ড রাফসানকে অবাক করে। রাফসানের সতর্কবার্তার পরেও তার পরিবারের উপর হামলা দেখে একটু ঘাবড়ে যায় রাফসান। তাই গত 2 মাস বাসার বাহিরে আসেনি তারা। পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে মিমের কাছে। বিকেল হয়ে আসছে। মিম শাড়ি পরে বের হয়ে আসে রাফসানের কাছে। রাফসানের বিছানায় শুয়ে মুভি দেখছিল। মিম এসে বসে তার পাশে। শোনা বাবুটা শোনো। মিমের আহ্লাদি কথা শুনে সে বুঝতে পারে কোনো একটা বাহানা করবে সে। ভারী মুখ করে বলল, কি বলবে বলো। একটু নরম হয়ে কথা বলো না। জি মহারানী, বলুন, আমি শুনছি। চলো না বাহির থেকে ঘুরে আসি, তুমি আর আমি সাইকেলে চড়ে। আমি তোমার সামনে বসবো, তুমি পিছনে বসে সাইকেল চালাবে। ব্রেক দেওয়ার বাহানা করে আমার কোমর ছুঁয়ে যাবে, মুখ ডুবাবে আমার খোলা চুলে।
তোমার মাথা গেছে মিম। জি না, আমি ঠিক আছি। চলো বাহির হব। যাও, আমি পারবো না। কি বললা? পারবে না তুমি? না, পারবো না। মনে থাকবে তো? হুম, মনে থাকবে। ভেবে বলছো তো? এবার রাপসানের মনে ভয় ঢুকেছে। গত বছর ঘুরতে না নিয়ে যাওয়ার কারণে 2 মাস কাছে আসতে দেয়নি তাকে। হঠাৎ মনে পড়ে গেল সে কথা। গলা শুকিয়ে গেছে। হালকা করে টেবিলের উপর রাখা পানি পান করে বলল, আমার সোনা বাবুটা, জাস্ট 2 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। যাও, পাঞ্জাবি পরবে, সাদা পাঞ্জাবি। নিস্তব্ধ রাস্তায় তারা দুজন। নিস্তব্ধ বাতাসে উড়ছে চুল। শ্যাম্পু করা চুলের ঘ্রাণ ছড়িয়ে গেছে কৃষ্ণচূড়া ফুলের সাথে মিশে। পিছনে তাদের ফলো করছে তিথি, প্রিন্স, আরও দুজন। সামনে দাঁড়িয়ে গেছে তারা। পার্কের সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। এক কোণে এসে বসে তারা। মিমের কোলে মাথা রেখে ঘাসের উপর শুয়ে গেছে সে। রাফসানের মাথায় ছোট্ট ছোট্ট চুলে হাত বুলিয়ে দিচ্ছে মিম। হঠাৎ করে রাফসান মিমের বুকে ধাক্কা দেয়। পিছনের দিকে হেলে পড়তে ছুরির আঘাত এসে রাফসানের বুকের উপর টান কাঁধে পড়ে। আঘাতটা অর্ধেকটা ঢুকে গেছে। পিছনে দাঁড়িয়ে আছে নিলয়। মিমের চুল ধরে সজোরে তার কালে থাপ্পড় বসিয়ে দেয়। ছিটকে পড়ে মাটিতে। হামাগুড়ি দিয়ে দাঁড়ায় রাফসান। বা হাতে বুকের ছুরিটা বের করে পিছনে তাকিয়ে দেখে 25-30টা এক কোডার দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে। তিথি, প্রিন্স তাদের সঙ্গী সবাইকে বেঁধে ফেলে রাখা হয়েছে মাটিতে। চোখ ঝাপসা হয়ে আসছে তবুও নিজেকে ঠিক রেখে বলল সে, কি চাই তোর নিলয়? টাকা, পাওয়ার, সব দিব। মিমকে যেতে দে। আমি তোদের লাশ চাই, লাশ। এই খেলার শেষটা আমি করি। কোমর থেকে পিস্তলটা বের করে তাক করে মিমের দিকে। রাফসানকে পিছন থেকে আটকে ধরে 4-5 জন। নড়তে পারছে না সে। মিম হালকা কণ্ঠে বলল, ভালোবাসি। রাফসানের চোখে জল টলমল করছে। নিলয়ের হাত কাঁপছে না। শক্ত হাতে মিমের দিকে পিস্তল তাক করে গুনছে সময়। ঠিক সেই সময়ে নিলয়ের হাত থেতলে যায়। কবজি উড়ে যায় বুলেটের আঘাতে। স্নাইপার হাতে এগিয়ে আসে মাসুদ। নিলয়ের বাঁ হাতে পিস্তল তুলে আঘাত করতে চায় মিমকে। সে হাতও উড়ে যায় বুলেটের আঘাতে। শতজনের ক্যাডার ঘিরে ফেলে তাদের। মিশন গান, স্নাইপার, AK-47, UMP, M46, AWM নিয়ে মাসুদের কোডার দেখে অবাক চোখে তাকিয়ে আছে। 2 হাতে যন্ত্রণায় বিস্ময়কার গায়েব হয়ে গেছে। জ্ঞান হারাবে কিছুক্ষণের মধ্যে। নিলয়ের চোখ হালকা হালকা টিপ টিপ করছে। রাফসানকে ছেড়ে দেয়। আত্মসমর্পণ করে নিলয়ের ক্যাডার। সেখান থেকে আলাদা হয়ে যায় একজন। নিলয় রক্তমুখে বলতে লাগলো, বিশ্বাসঘাতক। মাসুদ হা হা করে হেসে দেয়। কোড দিয়ে ডাকছিস কেন তাকে? নাম ধরে ডাক। ইবনে দাউদ, ইন্টার কিলার্সের কন্ট্রোলার। গোপন মিশনে তোদের গ্যাং তার আগমন। তুই রাফুর পিছনে নিয়েছিস। ওর পাওয়ার সম্পর্কে জানলে প্যান্টে সুসু করে দিবি নিলয়। নিলয় একবার তাকায় রাফসানের দিকে আর একবার তাকায় মাসুদের দিকে। হান্টার কিলার্স আন্তর্জাতিক গ্যাংয়ের মধ্যে অন্যতম একটি গ্যাং, যার বস মাসুদ। স্নাইপার কাঁধে নেয় সে। রাফসান মিমের দেহ ধরে তুলে দাঁড় করায়। বুক থেকে রক্ত ঝরছে তার। ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে বুক। কিছু হয়নি তো তোমার মিম? লাগেনি কোথাও? মিম মাথায় হাত দেয়। থরথর করে কাঁপছে হাত। মিম বুঝতে চাইছে ওর মাথায় ব্যথা লেগেছে। রক্ত গরম হয়ে উঠেছে রাফসানের। মিমকে রাস্তার দিকে মুখ ঘুরিয়ে রেখে বলে রাফসান, তোমার পিছে যা খুশি হোক, পিছন ফিরে তাকাবে না। যা কিছুই হোক, একদম পিছন ফিরবে না। রাফসানের কথা শেষ হতেই তিথি এসে মিমকে আগলে ধরে। রাফু এসে দাঁড়ায় নিলয়ের সামনে। রক্তাক্ত ছুরিটা মাটিতে পড়েছিল, হাতে নিয়ে নেয়। মাসুদের দিকে তাকাতেই মাসুদ আরও একটা ছুরি এগিয়ে দেয় তার দিকে। নিলয়ের চোখ বন্ধ হয়ে আসছে। চোখ বুঝলে তা আর খুলবে না। রাফসান তার চোখ খোলা রাখতে চায়। ঠোঁটের উপর ছুরির আঘাতে ঝুলে যায় ঠোঁট। বিচিত্র রকমের আওয়াজ করে ওঠে। চোখ দুটো বড় বড় করে তাকায় রাফসানের দিকে। চোখে রক্ত জমাট বেঁধেছে। তুই সেদিন বেঁচে ভুল করেছিস। সেদিনের মৃত্যুটা সহজ হতো খুব। আজকে তোর মৃত্যুটা তুই নিজেই চাচ্ছিস। এমন যন্ত্রণা চোখ কেঁপে উঠে সুস্থ মানুষের। রাফসান কথা বলছে, তার সাথে জখম করছে তার চোখ। ছুরি দিয়ে টুক টুক করে উপড়ে ফেলছে চোখ। নিলয়ের আর সহ্য করার ক্ষমতা নেই। পা দুটো মাটির সাথে ঘষাঘষি করছে। রাফসানের ছুরি দুটো নিলয়ের মাথার উপর থেকে ঢুকিয়ে মস্তিষ্ক সহ বের করে ফেলে। বন্ধ হয়ে যায় নিলয়ের শেষ নিঃশ্বাস।
পুরকিত শান্ত হয়ে গেছে। পাখিগুলো কিচিরমিচির শব্দ করা বন্ধ করে দিয়েছে। ভয় পেয়েছে তারা। রাফসানের সমস্ত শরীর রক্তে রঞ্জিত। মিমের পাশে হাঁটছে। মিম থরথর করে কাঁপছে। রক্তাক্ত হাত দিয়ে মিমের হাঁটা শক্ত করে মিমকে বলল সে, তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আর কেউ তোমাকে আঘাত করবে না। তোমার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবে না। আমার কিছু হয়ে গেলে তুমি মীরাকে নিয়ে দূরে কোথাও চলে যেও। স্মৃতিতে রেখো ভালোবাসি। আল্লাহ হাফেজ। মিমের হাতে ছেড়ে দেয় রাফু। ক্রমশ ভেঙে পড়ছে মিম। তিথির সমস্ত